বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানি কোম্পানি, কর ব্যবস্থাপনা ও মজুরি কাঠামো নিয়ে উদ্বেগ, কার্যকর অনলাইন সেবা নিশ্চিতের তাগিদ। বন্ধ সরকারি কারখানা চালু করতে চায় সরকার, জানালেন বিডার নির্বাহী চেয়ারম্যান। অনিশ্চয়তা কাটিয়ে উঠলেও বিদেশি উদ্যোক্তাদের তেমন সাড়া মেলেনি। আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হতে শুরু করবে, আশাবাদী মন্ত্রী জানালেন। লোডশেডিং কমবে অর্ধেক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশকে উদীয়মান বাজার মনে করে জাপান, সেজন্য বিনিয়োগ বাড়াতে চায়। এখানে থাকা প্রায় ৫৭ কোম্পানি, কিন্তু কর ব্যবস্থা, প্রশাসনের গতি ও মজুরি নিয়ে উদ্বেগ কাটছে না। একথা জানিয়েছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রোর ভাইস প্রেসিডেন্ট আকিকো ওকুমুরা। সম্প্রতি ঢাকা সফরে এসে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন তিনি। জানান, কার্যকর অনলাইন সেবা না পেলে বাংলাদেশে বিদেশিদের ব্যবসা করা কঠিন হবে। জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্য শুরু স্বাধীনতার পরপরই। প্রথম কয়েক দশকে ব্যবসা সীমিত থাকলেও গতি বাড়ে ২০০০ সালের পর থেকে। পরিবর্তন আসে তৈরি পোশাক, প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতকে ঘিরে। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $৪ বিলিয়ন। এলডিসি গ্র্যাজুয়েশনের আগে জাপানের সাথেই প্রথম অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ সই করে বাংলাদেশ। দুই দেশের বাণিজ্যের নতুন সুযোগ খুঁজতে সম্প্রতি বাংলাদেশ সফরে আসেন জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকিকো ওকুমুরা। আলোচনা হয় নতুন সরকারের নীতি নির্ধারকদের সাথে। ঢাকা ছাড়ার আগে যমুনা টেলিভিশনকে তিনি জানান, ২ বছরের মধ্যে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বাড়বে। বাংলাদেশি জাপানি কোম্পানিগুলোর প্রায় ৫৭% দ্রুত ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছে। আগ্রহের হিসাবে বললে ভিয়েতনাম কিংবা আসিয়ানভুক্ত দেশের গড়ের তুলনায় বাংলাদেশের অবস্থান উপরে। শান্তিপূর্ণ নির্বাচন ও নতুন সরকার আসায় কোম্পানিগুলো এখন বিনিয়োগের দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে ভাবছে। স্থিতিশীল পরিবেশ থাকলে শুধু জাপান না, অন্য দেশের বিনিয়োগও টানা সম্ভব। তবে সুখবরের মাঝে কিছু বিপত্তিও আছে। বাংলাদেশে ব্যবসা করছে এমন ১৭২টি কোম্পানির উপর জরিপ পরিচালনা করে জেট্রো বলছে, ৫টি দিক নিয়ে উদ্বেগ কাটছে না। এনবিআর এর কার্যক্রম নিয়ে আপত্তি সবচেয়ে বেশি। ৬০% প্রতিষ্ঠান মনে করে প্রশাসনের কাজের গতি যথেষ্ট না। ৫৮% দুশ্চিন্তা শ্রমিকের মজুরি নিয়ে। এর বাইরে বিদ্যুৎ ও সড়ক অবকাঠামো নিয়েও দুর্বলতার কথা জেনেছে জেট্রো। কাস্টমস ছাড়পত্র প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট সমাধান আশা করি আমরা। এটি শুধু কাস্টমস কর্মকর্তাদের সাথে নয়, ব্রোকারদের সাথেও হতে হবে। তাই সার্বিক বিষয়টি এনবিআর এর খতিয়ে দেখা উচিত। পাশাপাশি এইচএস কোড স্পষ্টীকরণে সামঞ্জস্য ও অনলাইন সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। জেট্রোর ভাইস প্রেসিডেন্টের মতে, বাংলাদেশের শ্রমিকের দক্ষতা বাড়লেও মধ্যম সারিতে পর্যাপ্ত কর্মী তৈরি হচ্ছে না। বাংলাদেশের দক্ষ শ্রমিকের চেয়ে ব্যবস্থাপকের ঘাটতি বেশি। মনে রাখতে হবে, তারাই সামনে বড় পদে নেতৃত্ব দেবেন। এমন জনবল না থাকলে বিদেশিদের জন্য ব্যবসা বাড়ানো কঠিন। এটি সমাধানে শুধু বিদেশ থেকে কর্মী আনলে চলবে না, স্থানীয় দক্ষতা বাড়াতেও কাজ করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে ৩৫০টি জাপানি প্রতিষ্ঠান। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বন্ধ থাকা সরকারি কারখানা সচল করতে চায় সরকার। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পুনরুজ্জীবিত হবে এসব শিল্প। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত সেমিনারে এমন তথ্য জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বলেন, অনিশ্চয়তা কাটিয়ে দেশ ইতিবাচক ধারায় ফিরলেও বিদেশি বিনিয়োগে তেমন সাড়া মেলেনি। এদিকে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আঙ্কটাড বলছে, ১ দশকে নানা রকম পদক্ষেপের পরও বিদেশি বিনিয়োগের ধারায় পরিবর্তন আসেনি। সেমিনারে জানানো হয়, পোশাক শিল্পের পাশাপাশি ডিজিটাল ইকোনমি, ঔষধ, আইসিটিতে বিদেশি বিনিয়োগ টানার উদ্যোগ নেওয়া হয়েছে। চলছে সংস্কার কার্যক্রম। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড ও বিডার যৌথ পর্যালোচনা বলছে, দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ধারা উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে। ২০১৯ সালে বিনিয়োগের পরিমাণ $১.৮৬ বিলিয়ন থাকলেও বৈশ্বিক অস্থিরতায় ২০২৪ সালে তা কমে $১.২৬ বিলিয়ন নেমে আসে। তবে ২০২৫ সালে বিনিয়োগের চিত্র আবারও ইতিবাচক মোড় নেয়, $১.৭৭ বিলিয়ন উন্নীত হয়। তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় মাথাপিছু বিনিয়োগের হারে বাংলাদেশ পিছিয়ে আছে।
আমরা যদি এতদিন সেকেন্ড গিয়ারে চলতাম, আমাদের এখন আসলে ফিফথ গিয়ারে গাড়িটা চালাতে হবে। তা না হলে আমাদের পক্ষে কোনোদিনই আমাদের প্রতিযোগী রাষ্ট্রদের সাথে কম্পিট করে গ্লোবাল ইনভেস্টমেন্ট আনা সম্ভব হবে না। একই সাথে আমাদের দেশের মানুষের জন্য তাদেরকে যে ইনভেস্টমেন্টের একটা পরিবেশ তৈরি করে দেওয়ার কথা বাংলাদেশ সরকারের, সেটা আমরা হয়তো পুরাপুরি অ্যাচিভ করতে পারছি না বা পারবো না যদি আমরা না আরেকটু দ্রুততার সাথে আমাদের যে প্ল্যানগুলো আছে এগুলাকে বাস্তবে রূপ দেই। আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হতে শুরু করবে এমনটা মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সিপিডি আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, লোডশেডিং 1500 মেগাওয়াট থেকে 7 থেকে 800 মেগাওয়াটে নেমে আসবে। বলেন, বৈশ্বিক সংকটে জ্বালানি তেল আমদানি খরচ $2 বিলিয়ন বেড়েছে। বিগত সরকার 56,000 কোটি টাকা বাকি রেখে গেছে। মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতের অর্থের অপচয়ের নানা প্রকল্প করেছে বিগত আওয়ামী লীগ সরকার। বিশ্বব্যাংকের পরামর্শে বিদ্যুৎ খাতে বড় বড় সরকারি কোম্পানি করেছে। নবায়নযোগ্য জ্বালানি ছাড়া বিকল্প নেই। সোলার সিস্টেম বেসরকারি খাতে ছেড়ে দিবে সরকার। 25 বছরের জন্য জমি লিজ দেওয়া হবে। এছাড়া বিনিয়োগকারীরা চাইলে জমি কিনেও নিতে পারবেন বলে জানান জ্বালানি মন্ত্রী। আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে, বাট মানে আপনার একটু আরাম হবে। জ্বালানি তেলের লাইনে ভোগান্তি পুরোপুরি না কমলেও রাজধানীতে মিলছে কিছুটা স্বস্তির ইঙ্গিত। অন্যান্য দিনের তুলনায় বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের চাপ অনেকটাই কম আজ। আগের মতো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে জ্বালানি নিতে হচ্ছে না গ্রাহকদের। তেল নিতে আসা গ্রাহকরা বলছেন, আগে যেখানে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হতো, এখন সেখানে 20 থেকে 30 মিনিটের মধ্যেই তেল পাওয়া যাচ্ছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও পণ্যবাহী যানবাহনের চালকরা বলছেন, আগের তুলনায় পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক। কর্মঘণ্টা নষ্ট না করে দ্রুত তেল নিতে পারায় সন্তুষ্ট তারা। অন্যদিকে পাম্প কর্মকর্তারা জানান, গত 19 এপ্রিল জ্বালানি তেলের দাম এক দফা বৃদ্ধির পর থেকেই দীর্ঘ লাইনে অনেকাংশে কমে গেছে। এখন সবাই স্বাভাবিক নিয়মে তেল নিচ্ছেন এবং পাম্পগুলোতেও নিয়মিত সরবরাহ চলছে। সরবরাহ স্বাভাবিক থাকায় গ্রাহক চাপও কমে এসেছে। অবস্থা তো ভালো, সিরিয়াল নাই। আগের যেরকম সিরিয়াল ছিল সেরকম এখন আর সিরিয়াল নাই। আগে থেকে তো চাপ একবারে স্বাভাবিক হয়ে গেছে। মোটামুটি 20-25 মিনিটের সময় তেল নিয়ে নিচ্ছি। এখানে যেটা করা হয়েছে, এখানে আপনার ফুয়েল পাস লাগে, যার কারণে এখানে আপনার ভিড় একটু কম, কিন্তু অন্যান্য পাম্পগুলোতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। নোয়াখালীতে অনুকূল আবহাওয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে চলতি মৌসুমে। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক, তবে বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে। সরকারিভাবে সংগ্রহ কার্যক্রম শুরু না হওয়া এবং ন্যায্য দাম না পাওয়ায় পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ফাল্গুন চৈত্রের সময় উপযোগী বৃষ্টি আর দীর্ঘস্থায়ী রোদের আশীর্বাদে নোয়াখালীর মাঠ জুড়ে সোনালী ফসলের হাতছানি। এবার ফলন হয়েছে চোখে পড়ার মতো। বাম্পার ফলনে কৃষকের মুখে শুরুর দিকে হাসি থাকলেও এখন তা ফিকে হয়ে আসছে। আল্লাহর রহমত আমার ধানের ফলন ভালো হয়েছে। গতবার আমরা কানিতে পাইছি 80 মন, এখন থেকে 100 থেকে 120 মন। এই ধান বেশি আমরা সংসার চালাই বা চলে ছেলে মেয়েদের পড়ালেখার খরচ বরচ দিই। বৃষ্টি হয়েছে, আবহাওয়া ভালো আছে, তো এই কারণে মোটামুটি ধানটা খুব ভালো হয়েছে এবং জমিটা ঠান্ডা আছে, আমরা খুশি আছি। মাঠ ভরা পাকা ধান, কিন্তু ঘরে তোলার পর কোথায় রাখবেন সেই জায়গা নেই। তার উপর বাজারে নেই পাইকারদের তেমন আনাগোনা। ধান কাটা ও মাড়াইয়ের খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন প্রান্তিক কৃষকরা। জ্বালানি তেলের সংকটে আধুনিক যন্ত্রপাতির পরিবর্তে দিনমজুর দিয়ে ধান সংগ্রহ করতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ধান কাটতে খরচ আছে, লেবার খরচ আছে, এগুলা দিতে হবে। এখন আমরা কি করবো? আমরা তো অসহায় হয়ে গেছি। আমরা ধান লই খোলার মাধ্যমে মুসিবতে আছি, রাত ভরি হরা দিতে হয় এবং যদি বৃষ্টি হয় তাহলে আমাদের সব বরবাদ হয়ে যাবে। মানুষ দিয়ে কাটতে পারতাছি না, কারণ তেলের দাম অনেক। আমরা মেশিন দিয়ে কাটতে পারতাছি না, এখন আমরা মানুষ দিয়ে কাটাতেছি, খরচ অনেক বাড়ি যায় আর কি। 3 মে থেকে ধান চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে 36 টাকা। কৃষি কর্মকর্তারা আশাবাদী, এতে ন্যায্য মূল্য নিশ্চিত হবে। নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত হওয়ার কারণে এবছর বিগত বছরের তুলনায় ধানের ফলন যথেষ্ট ভালো এবং ইতিমধ্যে কৃষকদের ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। আমরা আশা করি আমাদের কৃষকগণ
আবাদ বেশি হলেও কৃষকগণ ন্যায্য মূল্য পাবেন এবং আমরা সেই লক্ষ্যে খাদ্য বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে নোয়াখালীতে একর প্রতি গড়ে 140 মণ ধান উৎপাদিত হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 10% বেশি। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। বাগেরহাটের রামপালে প্রবহমান নদী খালে বাঁধ দিয়ে চলছে মাছ চাষ। এক উপজেলায় অন্তত 50টি স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রভাবশালীরা। এতে শুকনো মৌসুমে পানি না পাওয়া, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সহ নানা সমস্যায় ভুগতে হচ্ছে স্থানীয়দের। ভুক্তভোগীদের দাবি, বারবার উপজেলা প্রশাসনে অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। বাগেরহাটের রামপাল উপজেলার ভ্যাকটমারি নদীর শেষ অংশ থেকে শুরু কচুর খাল। সরকারি টাকায় কাটা এই খাল এখন দখলদারদের কবলে। সেখানে বাঁধ দিয়ে চলছে মাছ চাষ। 2024 সালে 239 মিটার দৈর্ঘ্যের এই খাল খনন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তবে এখন নদীর সাথে খালের কোনো সংযোগ নেই। স্থানীয়দের অভিযোগ, ফিরোজ শেখ সহ স্থানীয় প্রভাবশালী কয়েকজন খালটির ভ্যাকটমারি নদীর সীমানায় বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। মাছ ধরা ঠেকাতে খালের দুপাশে বেড়াও দিয়েছে দখলদাররা। তাকে বল শক্তি আছে, তাই তো ওই পার দিয়ে পারে এসে আমারটা দখল করে তারা খায়। আমার নাটি নেই, আনি বল নেই, এই জন্য তারা খায় দখল করে আমাকে। এসিলেন্ট সাহেব গতবার আমরা দরখাস্ত দেওয়ার পরে এই খাল কেটে দিল, দেওয়ার পরে ফিরে আমরা দখল করে ওরা বানলে আমাকে একটা জ্ঞানদাম হয়ে আত্মা ভেঙে দিল বড়। আমরা আর আগতে পারলাম না, করতেও পারলাম না। তার পাশে আমাদের একটা মাদ্রাসা আছে, স্কুল আছে, সব তলায় যায় এই বদ্ধপানিতে। শুধু এই খাল নয়, রামপাল উপজেলার ঝনঝনিয়া, নালুয়া, শ্যাদলা, বাঁশতলী, ওরাবুনিয়া, বিলের খাল সহ অন্তত অর্ধশত খালে মাছ চাষ চলছে। বাঁধের কারণে ব্যাহত হচ্ছে খালের পানি চলাচল। ফলস্বরূপ পানিতে দুর্গন্ধ, বৃষ্টির মৌসুমে জলাবদ্ধতা, শুকনো মৌসুমে প্রয়োজনীয় পানি না পাওয়া, স্বাভাবিক চাষাবাদ ব্যাহত হওয়া সহ নানা সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন জিনিস মরা ফেলাইলি তা পয়সা দুর্গন্ধ হয়, পানি সরে না, আমাদের এখানে বসবাস করা অনুপযোগী হয়ে যায়। আমাদের তো কোনো ফসল দিচ্ছেই না, তারপর আমাদের সুলে পানি উঠে যাচ্ছে, মাদ্রাসা মসজিদ পানি উঠে সব তলায় যাচ্ছে। সরকারি খাল দখলের অভিযোগ যার বিরুদ্ধে, সেই ফিরোজের দাবি 5 আগস্টের পর থেকে অন্য একটি গ্রুপের দখলে ছিল খাল। বিগত গ্রুপ করেছে না, এই যে সারাভাত ভাই, এরা 1 বছর করেছে। আমরা এই বছর আইসে এই পুঞ্জি কাঞ্জা ফুটিছি, এক গ্রুপই খাচ্ছে, তাহলে আমার খাতির দোষটা কি? জনগণের যেটা থাকবে যদি বলে কাইটে দিতে, আমরা মাছ এখনো ছাড়িয়ে পারিনি। নদী খালে দেয়া বাঁধ দ্রুত অপসারণ করা না হলে এই অঞ্চলে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা রয়েছে বলে জানান পরিবেশ কর্মীরা। এক শ্রেণীর প্রভাবশালী তারা বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করতেছে। এই মাছ চাষের কারণে আপনার বিভিন্নভাবে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং পরিবেশের বিপর্যয় করতেছে। এ বিষয়ে উদাসীন প্রশাসন। তবে খালে অবৈধ বাঁধ থাকার অভিযোগ বা তথ্য পেলে তা দ্রুত অপসারণের আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। খালটিতে কে বা কারা বাদ দিয়েছে এই বিষয়ে আমাদের ক্লিয়ার জানা নেই, তবে আমরা শুনতে পেরেছি এই বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। যদি আমাদের কাছে অভিযোগ করা হয় তাহলে আমরা যে অবৈধ খালগুলো মানে অবৈধ যে বাঁধ দেওয়া আছে, আমরা আমাদের প্রশাসনের সহযোগিতায় সকল বাঁধ অপসারণ করব, যেহেতু সেভাবেই আমাদের বর্তমানে নির্দেশনা দেওয়া আছে। পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তালিকা অনুযায়ী বাগেরহাট জুড়ে 550টি নদী খাল রয়েছে। এর মধ্যে শুধু রামপাল উপজেলায় 105টি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 15 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5300 পয়েন্ট। অন্যদিকে ডিএসইএসএ 8 পয়েন্ট কমে 1056 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 8 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2017 পয়েন্টে। আজ হাত বদল হয়েছে 956 কোটি 1 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 982 কোটি 42 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 102টি প্রতিষ্ঠানের, কমেছে 223টির, অপরিবর্তিত ছিল 67 প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইতে আজ লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির মোট 48 কোটি 56 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে সিটি ব্যাংক ও লাভেলো। দর্শক, চলে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। প্রধান সূচক সিএসপিআই প্রায় 35 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,840 পয়েন্টে। সিএসসি এক্স সূচক কমেছে 18 পয়েন্ট এবং সিএসই 30 সূচক কমেছে 66 পয়েন্ট।
সিএসইতে আজ হাত বদল হয়েছে 22,53,00,000 টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 23,58,00,000 টাকার শেয়ার। লেনদেন হওয়া 214টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 80টির, কমেছে 110টির, আর অপরিবর্তিত ছিল 24টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সবশেষ আপডেট। বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম। ব্যারেল প্রতি বেড়েছে 2%-এরও বেশি। বাংলাদেশের স্থানীয় সময় ভোরে ব্র্যান্ড ক্রুডের দাম বেড়েছে $107.35, অর্থাৎ ব্যারেল প্রতি দাম বেড়েছে $2 উপর। যুদ্ধ শুরুর আগের তুলনায় এই দাম 47% বেশি। মার্কিন বাজারেও তেলের দাম ব্যারেল প্রতি $2 বেড়েছে, দাঁড়িয়েছে $56.42। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত হওয়ায় টালমাটাল দশা বৈশ্বিক তেলের বাজারে। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।